আজ 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। বিজয়ের এই দিনে বাংলাদেশ হারে না, বাংলাদেশ হারতে পারে না। আমাদের ক্রিকেটের অনেক সমস্যা রয়েছে, অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তাই বলে 16ই ডিসেম্বর আমরা হেরে যাব এটা হতেই পারে না। আমাদের ক্রিকেট দল সেটা হতে দেয়নি। অনেক রোমাঞ্চ ছড়িয়েছে, অনেক উত্তেজনা ছড়িয়েছে, অনেক শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী আমরা, বিজয়ী বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচটা, রুদ্ধশ্বাস প্রথম ম্যাচটা বাংলাদেশ 7 রানে জিতে সেই বিজয়ের বার্তাটাই যেন ঘোষণা করলো। এই জয়টা আসলে কিভাবে এলো, কোন মোমেন্টে এলো, কোনটাকে আপনি আসলে টার্নিং পয়েন্ট বলবেন? আমার মনে হয় আমার আজকের টার্নিং পয়েন্টের সঙ্গে আপনারা সবাই বলতে সবাই 100%ই একমত হবেন। দেখুন, ম্যাচটা কোন অবস্থাতে গিয়েছিল। আমরা একটা সহজ জয়ের পথে ছিলাম, সেইখান থেকে আমরা একটা নিশ্চিত পরাজয়ের মুখে ছিলাম, এবং সেইখান থেকেই জয়টা আমরা ছিনিয়ে এনেছি, ঠিক যেমন ভাবে আমরা স্বাধীনতার লাল সূর্যটা ছিনিয়ে এনেছিলাম। বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে আমরা 147 রান করেছি, এটা পার স্কোর থেকে কম, অনেক কম। আমাদের ক্যাপ্টেন লিটন দাস টসের সময় বলেছিলেন যে 180 রান করলে তিনি আসলে খুশি থাকবেন, সেখান থেকে আমরা আরো 33 রান কম করেছি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তো আমরা 61 রানে 7 উইকেট ফেলে দিয়েছিলাম। তখন তাদের অবস্থাটা ছিল 50 বলে দরকার 87 রান। বাংলাদেশ নিশ্চিতভাবে জিততে যাচ্ছে, বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেইখান থেকে আমরা একটা পরাজয়ের সামনে এসে দাঁড়ালাম। কিভাবে? ওই সময় 14 নম্বর ওভার থেকে ওরা তুলে নিল হচ্ছে গিয়ে 15টা রান রিশাদের। পরের ওভারে তাসকিনের ওভার থেকে তারা তুলে নিল 23 রান। আগের ওভারে 3টা 4 হয়েছে, এই পরের ওভারটাতে 3টা ছক্কা হয়েছে। রোববেন পাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের যে ক্যাপ্টেন, তাকে তো মনে হচ্ছিল যে থামানোর কোনো আর উপায়ই নেই। 50 বলে 87 রান প্রয়োজন, অল অফ এ সাডেন এটা হয়ে গেল 30 বলে 40 রান প্রয়োজন, হয়ে গেল 18 বলে 20 রান প্রয়োজন। এবং ওই পার্টনারশিপ, রোববেন পাওয়েল এবং রোমারিও শেফার্ডের সেই পার্টনারশিপে মনে হচ্ছিল যে ম্যাচ তো বোধহয় 1 ওভার আগেই শেষ হয়ে যাবে। 18 বলে 20 রান প্রয়োজন, পার্টনারশিপ হয়ে গেছে এরকম 67 রানের। তখন আর বাংলাদেশ ওইখানটাতে ম্যাচে কিভাবে থাকে? কিন্তু ওই যে বললাম, 16ই ডিসেম্বর আমরা হারবো না, আমরা হারতে পারি না। যেই কারণে তাসকিন ওই ওভারটাতে বোলিং এ এসে তিনি ব্রেক থ্রুটা দিলেন এবং মাত্র 2 রান দিলেন। 12 বলে প্রয়োজন 18 রান। ওই জায়গাটা থেকে সেই ওভারটাতে হচ্ছে গিয়ে আরো 8টা রান আসলো বটে তানজিম সাকিবের করা, তবে ওইখানটাতে একটা এজ হয়ে 4 হয়ে গিয়েছে। তারপরেও লাস্ট ওভারে 10 রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের, এবং সেইখানটাতে যখন 6 বলে 10 রান তো সেটা হতেই পারে, যে কোনো সময় হতে পারে। ফার্স্ট বলের পরে যখন স্ট্রাইকে চলে আসলেন রোববেন পাওয়েল, তখন দরকার 5 বলে 9 রান। হাসান মাহমুদ এই লাস্ট ওভারটা করলেন, ম্যাজিক্যাল লাস্ট ওভার করেছেন, এবং তারপরের বলটা থেকে রোববেন পাওয়েল রান নিতে পারলেন না। অফ স্ট্যাম্পের অনেক বাইরে ওয়াইড ইয়র্কার লাইনে তিনি বল করছিলেন, এবং পরের বলটাও যখন ঠিক একই জায়গাতে করলেন, রোববেন পাওয়েল হচ্ছে বিগ শট খেলার চেষ্টা করলেন, করতে বাধ্য হলেন, আর কোনো উপায় ছিল না। এই জয়ে সেটা কিপার লিটন দাসের ক্যাচে পরিণত হয়ে গেল। ব্যাস, আমাদের জয়টা নিশ্চিত হয়ে গেল। তারপরেও নিশ্চিত বলতে কি, যে লাস্ট উইকেটটা আবার তুলে নিয়ে হাসান, সেইটা সামান্য যে অনিশ্চয়তাটা সেটাও আসলে দূর করে দিয়েছে। আমরা 7 রানে ম্যাচটা জিতে গিয়েছি। আপনি খেয়াল করে দেখুন, 50 বলে 87 রান প্রয়োজন, সেইখান থেকে তারা এমন একটা অবস্থায় চলে আসছিল যে 18 বলে 20 রান প্রয়োজন, হাতে তাদের ওই 3 উইকেটে ছিল। সেইখান থেকে আমরা এই ম্যাচটা 7 রানে জিতে নিয়েছি। বাংলাদেশ আসলে এই জয়টা দুর্দান্তভাবেই ডিজার্ভ করে। তার আগের অংশটুকু যদি বলি, যে আমাদের ওই ব্যাটিং এ বলছিলাম যে আমরা 147 করেছি, যে 180 যে টার্গেট সেখান থেকে আরো 33 রান কম করেছি। ব্যাটিং এর শুরুর দিকে আমাদের পাওয়ার প্লেতে 3টা উইকেট চলে গেছে। তানজিদ হাসান তামিম তিনি 6 রান করে আউট হলেন। ভেরি নেক্সট ডেলিভারিতে লিটন কুমার দাস ভয়ঙ্কর যে বাজে ফর্মের ভেতরে রয়েছেন, সেই ফর্মের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখলেন, এবং অব্যাহত রেখে তিনি গোল্ডেন ডাক প্রথম বলটাতেই হচ্ছে গিয়ে আকিল হোসেনকে রিটার্ন ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। আর আফিফ যখন রিভার্স সুইপে আউট হয়ে গেলেন, পাওয়ার প্লের ওই লাস্ট ওভার শেষে আমাদের হিসাব গিয়ে দাঁড়ালো যে পাওয়ার প্লেতে আমরা 3টা উইকেট হারিয়ে ফেললাম। ওইখান থেকে হচ্ছে গিয়ে জাকির আলী অনেক এবং সৌম্য সরকারের একটা পার্টনারশিপ হয়েছে। সৌম্য অবশ্য ওই ওভারটাতে আবার তিনিও আউট হয়ে গিয়েছিলেন বলে মনে হয়েছিল, আম্পায়ার তাকে আউট দিয়ে দিয়েছিলেন ডিআরএস নিয়ে, দেখা গেল বলটার ব্যাটে লাগেনি, তিনি আসলে বেঁচে গিয়েছেন।
ওই পার্টনারশিপটাতে আমরা একটু ফেরার পথ খুঁজে পাই। জাকের আলী অনেক 27 বলে 27 রান করে তিনি একটা দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে বাউন্ডারি লাইনে তিনি যখন আউট হলেন এবং সৌম্য যখন কিছুক্ষণ পরই তিনি ওই 32 বলে 43 রান করে আউট হলেন, 15 ওভার শেষে বাংলাদেশের স্কোর 5 উইকেটে 96। সেইখান থেকে শেষ 5 ওভারে আমরা এই অ্যাড করতে পেরেছি হচ্ছে গিয়ে আরো আমরা কত 148 করেছি, তো তার মানে হচ্ছে গিয়ে 47 আর 51 রানের মতো আমরা আসলে 147 করেছি। সেই রানটা আমরা অ্যাড করতে পেরেছি এবং সেইখানটাতে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। 1 বছর পর ন্যাশনাল টিমে তিনি ফিরেছেন এবং সেইখানে তিনি যে ক্যামিও নকটা খেলেছেন সেইটাই বাংলাদেশের স্কোরটাকে কিন্তু 150-র কাছাকাছি নিয়ে যায়। শেখ মাহেদী হাসান 24 বলে 26 রানের একটা ইনিংস খেলেছেন, যদিও তার রান যখন একদম শুরুর দিকে তিনি একটা সহজ রিটার্ন ক্যাচ দিয়েছিলেন, সেই সহজ ক্যাচটা আসলে রোস্টন চেজ মিস করেছে, সেইখান থেকে আমাদের এই স্কোরটাকে ওই পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। এখন শেখ মাহেদী ব্যাট হাতে ভূমিকাটা রেখেছেন, আর বল হাতে সেই ভূমিকাটা তো আসলে ম্যাজিক্যাল। আমাদের হচ্ছে গিয়ে যখন ওই এই এত কম রান আমরা ডিফেন্ড করতে নেমেছি সেইখানটাতে আমাদের যে শুরুতে ব্রেক থ্রুটা প্রয়োজন সেই ব্রেক থ্রুটা আমরা পেয়ে গেছি। সেকেন্ড ওভারে বোলিং এ এসেই তাসকিন তিনি উইকেটটা তুলে নিয়েছেন ব্রেন্ডন কিং এর। থার্ড ওভারে বোলিং এ নিয়ে আসা হয়েছে শেখ মাহেদীকে এবং শেখ মাহেদী এসে তিনি নিকোলাস পুরানের খুবই গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন। কিন্তু ফোর্থ ওভারে গিয়ে জনসন চার্লস আবার তানজিম সাকিবকে যে বোলিং এ আসলেন তার ওভার থেকে 25টা রান তুলে ফেললেন। মোমেন্টামটা আবার একটু ওয়েস্ট ইন্ডিজের দিকে চলে যাচ্ছিল, কিন্তু শেখ মাহেদী নেক্সট ওভারে এসে আবারও এই কি বলা চলে যে তাকে আউট করে দিলেন। শুধু সেইটা না, নেক্সট ওভারে তিনি ডাবল ব্রেক থ্রু দিলেন, দুইটা উইকেট নিলেন। লিটন শুরুতে হচ্ছে একটা ভালো ক্যাচ নিয়েছেন আর পরেরটাতে ডিআরএস নিয়ে বাংলাদেশ আউট করেছে। ফলে এইখানটাতে যে শুরুতে শেখ মাহেদী যে 4 ওভারে যে স্পেলটা করেছেন 13 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন, প্রথম 3 ওভারে ইনফ্যাক্ট 4টা উইকেট পেয়েছেন, এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে ম্যাচে একটা ড্রাইভিং সিটে এনে দেয়। এবং তারপরে যখন আমরা আরো 2টা উইকেট পেলাম, তানজিম সাকিব তার কামব্যাক ওভারটাতে একটা উইকেট পেলেন এবং আরো একটা উইকেট পড়ে গেল, 61 রানের 7 উইকেট তাদের হারিয়ে ওয়েস্ট ইন্ডিজে পড়ে যায় এবং আমাদের জয়টা একরকম নিশ্চিত হয়ে গেছিল। কিন্তু ওই যে রোমাঞ্চকর জয়, শেষ পর্যন্ত গিয়ে শ্বাসরুদ্ধকর জয়, সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজের একটা কামব্যাক হয়েছিল, কিন্তু সেই কামব্যাকের জায়গাটা থেকে বাংলাদেশ আবার একদম শেষ বেলাতে গিয়ে আরো দারুণ কামব্যাক করে ম্যাচটা জিতে নিয়েছে। তাহলে এই যে প্রথম টি-20 ম্যাচটা আমরা এইভাবে জিতে নিলাম, সেই যে আমাদের জয়, সেই জয়ে আসলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? টার্নিং পয়েন্ট আপনি বলতে পারেন বাংলাদেশের শেষ 5 ওভারের ব্যাটিংকে, স্পেশালি শামীম পাটোয়ারির ওই ব্যাটিং। ওই শেষ 5 ওভারের ব্যাটিংয়েই তো আমরা 50-এর উপরে রান তুলে ফেলেছি, তাতেই তো আমরা 150-র কাছাকাছি যেতে পেরেছি, তাতেই আমরা লড়াই করার মতো একটা পুঁজি পেয়েছি। অবশ্যই আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন শেখ মাহেদীর যে ফার্স্ট স্পেলটাকে, সেই ফার্স্ট স্পেলে তিনি 4 ওভার বোলিং করে 13 রানে 4 উইকেট পেয়েছেন, ওইটা বাংলাদেশকে আরো অনেক বেশি করে হচ্ছে গিয়ে জয়ের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু ভাই শেষ পর্যন্ত গিয়ে সবকিছু ছাপিয়ে আপনি মানে টার্নিং পয়েন্ট ওই যে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় দাবিদার ওই 2টা জায়গায়। একটা হচ্ছে পার্টনারশিপটা ব্রেক করেছেন যে তাসকিন রোমারিও শেফার্ডকে আউট করে, ওইটা একটা টার্নিং পয়েন্টের জায়গায়। তাও তো রোবম্যান পাউল ছিলেন, সেই রোবম্যান পাউলকে 35 বলে 60 রান করা রোবম্যান পাউলকে যখন লাস্ট ওভারে গিয়ে হাসান মাহমুদ আউট করলেন, ওইটাই শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচটা বাংলাদেশকে জিতিয়েছে। বিজয়ের দিনে বাংলাদেশের এই বিজয় দিবসে একটা জয় আমাদের ক্রিকেট টিম এনে দিয়েছে। রোবম্যান পাউলের উইকেটটাই তাই আমার কাছে আমাদের এই অবিস্মরণীয় দিনের স্মরণীয় এক জয়ের টার্নিং পয়েন্ট। নিশ্চিতভাবে আপনারা সবাই একমত হবেন, তাই তো?